আসসালামু আলাইকুম। আজকে সিনিয়র অফিসার 22 সাল ভিত্তিক, যেটার কোড নং হচ্ছে 10201। তো এটার রিটেন পরীক্ষা হলো। তো এটা আমার রিটেন পরীক্ষা ছিল মোটামুটি 12তম। বাংলাদেশ ব্যাংকের এডি, অফিসার জেনারেল, ক্যাশ অফিসার 20 ভিত্তিকগুলা 20 সালে যেগুলা রিটেন প্রিলি হয়েছিল, 22 সালে সেগুলা দেওয়া হয়েছিল এবং প্রত্যেকটাই সফলতার সহিত রিটেন ফেল। এরপর 20 সাল ভিত্তিক সিনিয়র অফিসার রিটেন, 21 সাল ভিত্তিক সিনিয়র অফিসার রিটেন, অ্যান্ড নাও 22 সাল ভিত্তিক সিনিয়র অফিসার রিটেন। আর 20 সাল ভিত্তিক অফিসার জেনারেল, অফিসার ক্যাশ, রুরাল ক্রেডিট অফিসার, 21 সাল ভিত্তিক অফিসার জেনারেল, অফিসার ক্যাশ, রুরাল ক্রেডিট অফিসার, এগুলো সব রিটেন পাস করছি অ্যান্ড ভাইভাও দিয়েছি। যেখান থেকে হচ্ছে অফিসার জেনারেল 2021 ভিত্তিকে অগ্রণী ব্যাংকে আমি সুপারিশপ্রাপ্ত। তো আজকে রিটেন পরীক্ষাটা দিতে গিয়ে আমার চাপ অনেকটাই কম ছিল। এর আগে মোটামুটি চাপ নেই, কিন্তু হচ্ছে রিটেন পরীক্ষা দিতে গেলে একটু তো কেমন জানি লাগেই, 2 ঘন্টায় এত কিছু লিখতে হয়। তো মোটামুটি প্রিপারেশন ছিল এমন যে ম্যাথমেটিক্স আমার হচ্ছে 5টা করতে হবে, জিকে 12টার মতো পারতে হবে, আর বাকিগুলো হচ্ছে মোটামুটি আমি 10 মিনিট টাইম রেখে সব শেষ করে দেবো, আর শেষের 10 মিনিটে রিভিশন দেবো। তো সব কিছু ঠিকভাবেই হচ্ছিল। তো প্রথমেই যখন আমি খাতা নিলাম, খাতায় দেখলাম যে ওখানে হচ্ছে জায়গা নির্দিষ্ট করে দেয়া। তো 1 নাম্বারের জন্য হচ্ছে 3 পৃষ্ঠা, পরের নাম্বারে 2 নাম্বারে হচ্ছে এসে বাংলা লিখতে হবে, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন ও তরুণ সমাজ, এখানে পৃষ্ঠা ছিল 4টা। 3 নাম্বারের জন্য পৃষ্ঠা ছিল 2টা, যেখানে সংক্ষিপ্ত প্রশ্ন 15টা, 1 লাইন করে লিখতে 1 পৃষ্ঠাতেই হয়ে গেছে মোটামুটি। 4 নাম্বারে হলো প্যাসেজ এবং এর অ্যান্সার করা, এটাতে হলো 6টা প্রশ্ন ছিল, 5 মার্ক করে 30 মার্ক। এটাতে 2 পৃষ্ঠার মতো জায়গা ছিল, 2 অথবা 3। এরপর হচ্ছে গাণিতিক সমস্যায় 5টা ছিল, 5টার মধ্যে 5 পেজ ছিল। তারপরে 6 নম্বরের ট্রান্সলেশনে 1 পেজ ছিল, আর্গুমেন্টিভ রাইটিংয়ের জন্য ছিল 3 পেজ, আর শেষের 2টা পেজ ছিল এগুলো রাফ করার জন্য। তো মোটামুটি আমার শুরু করছিলাম হচ্ছে সাধারণ জ্ঞান দিয়ে। সাধারণ জ্ঞানে দেখা গেছে যে জাতিসংঘের নামকরণকে ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, এটা সবাই পারছে, আমিও পারছি। 1947 সালে ভারতীয় উপমহাদেশে কোন 2টি প্রদেশ ভাগ হয়েছিল, এটা একটু আমার জানা ছিল না। তো আমি বাংলা আর আসাম লিখছি, যেটা হবে বাংলা আর হচ্ছে পাঞ্জাব। তো এটা নিয়ে আমার আইডিয়া ছিল না। সোয়াস অফ নো গ্রাউন্ড, এটা হচ্ছে জব সলিউশন থেকে সবাই পারছে। এটা গ্রিক হাত, যেটা হলো বঙ্গোপসাগরে অবস্থিত। ইউরো স্টার কি, এটা আনকমন ছিল, এটা আমি নিজেও পারিনি। এটার উত্তর, ইউরো স্টারের উত্তরটা হবে উচ্চগতির রেল পরিষেবা, যা লন্ডনকে প্যারিস ও ব্রাসেলসের সঙ্গে সংযুক্ত করে ইংলিশ চ্যানেল টানেলের মাধ্যমে। তো এটা পাওয়ার কথা না, আমি পারিনি। সম্প্রতি মুদ্রিত 1000 টাকার নোটের সামনে পিছনে কিসের ছবি আছে, পারিনি। সামনে আছে স্মৃতিসৌধ, পেছনে আছে সংসদ ভবন। ক্লাউড কম্পিউটিং কি, এটা আসলে প্রায় সবাই পড়ছে, আশপাশ সাস। তো ইন্টারনেটের মাধ্যমে ডেটা সংরক্ষণ, প্রসেসিং ও সফটওয়্যার ব্যবহারের প্রযুক্তি আসলে। লিটল রেড বুক কি, এটা আসলে পারিনি, এটা অনেকেই পারে নাই। তো এটা হলো চীনের নেতা মাও সেতুংয়ের বক্তৃতার সংকলন, যেটা জানা ছিল না। ইসরায়েলের আকাশ সুরক্ষায় আয়রন ডোম সিস্টেমের পরিপূরক নতুন সিস্টেমের নাম কি এবং এটি কিভাবে কাজ করে, এটা অজানা ছিল, যার সঠিক উত্তর হলো আয়রন বিম। এটি লেজার ভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থা, যা ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংসে ব্যবহৃত হয়।
চতুর্থ শিল্প বিপ্লবের মূল চালিকা শক্তি আইওটি, এআই, বিগ ডাটা, এইসব দিলেই হয়ে যাবে, এগুলাই দিছি। পারমাণবিক ক্লাবের তালিকায় বিশ্বের কততম দেশ হিসেবে বাংলাদেশ সংযুক্ত হয়? এটা আসলে আমাদের রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে আগেই পড়া ছিল, যেটা আমার মনে ছিল না। এটা 33তম। দক্ষিণ এশিয়ার প্রথম রেলওয়ে ওভারপাস কোন দেশে অবস্থিত? উত্তর হতো বাংলাদেশ, যেটা আমি পারিনি। বাংলাদেশের সংবিধানের 16 সংশোধনীর মূল বিষয়বস্তু হচ্ছে বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দেওয়া, যেটা আমার সংবিধানের দুর্বলতার জন্য এটা পাওয়া যায়নি, এটা আমি পারি নাই। যদিও 500 জনকে দেখছিলাম লিখতে। তো পরীক্ষা আসলে আমি ব্যাংক পরীক্ষায় বরাবরের মতোই কারো না দেখে লেখার চেষ্টা করি। সানশাইন পলিসি এর সাথে কোন দুটি দেশ? এটা উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, সবাই পড়ে, আমিও পড়ছি। যুক্তরাষ্ট্রের নির্বাচনে যেসব রাজ্য সবসময় কোনো নির্দিষ্ট দলের অনুকূলে থাকে না, সেসব রাজ্যকে কি বলে? এটা সুইং স্টেট হবে, যেটাকে কিনা আমি পাওয়ার স্টেট দিয়ে দিছি, যাই হোক ভুল হয়ে গেছে। সুইং স্টেট। কোন ঘটনার পর ভারতীয় উপমহাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির পরিবর্তে ব্রিটিশ রাজকীয় শাসন প্রতিষ্ঠিত হয়? এটা সিপাহী বিদ্রোহের মাধ্যমে। তো এখানে মোটামুটি পারা উচিত ছিল 1টা, 2টা, 3টা, 4, 5, 6, 7, 8। এখানে 8-9টা যারা পারবে তারা ভালো অবস্থানে থাকবে। এরপর প্যাসেজ সলভিংটা আসলে প্রশ্ন পড়ে তারপরে প্যাসেজ পড়ে উত্তর করতে গেলে অনেক সময় লেগে যায়, তাতে দেখা যায় যে আসলে লাভের লাভ খুব একটা হয় না, বরং সেটা না দেখে লিখলেই বরং বেশি লাভ। তো আমি যতই এটা বলি না কেন, আমি লেখার সময় প্রশ্ন পড়ছি, তারপর প্যাসেজ পড়ছি, তারপর উত্তর করছি, এতে আমার 10 মিনিটের জায়গায় 20 মিনিট লেগে যায়। বাজেট করছিলাম 10 মিনিট, পরবর্তীতে এটা আমার বেশি লেগে গেছে। আর ম্যাথমেটিক্সে এই ম্যাথটা ইজি, সবাই পড়ছে মোটামুটি, এইটাও মোটামুটি সবাই পড়ছে। এইটা একটু অভ্যাসের ব্যাপার স্যাপার ছিল, অনেকদিন থেকে করা হয়নি, যার ফলেতে এটা আমার হয়নি। এটা পারছি। তারপর এখানে এই অঙ্কটা একটু ভেজাল ছিল, যেখানে এটা বর্গ মিটার না হয় বর্গ সেন্টিমিটার হওয়া উচিত ছিল। যাই হোক, এখানে আমার তড়িৎ গতিতে করতে গিয়ে এখানেও ভুল হয়ে গেছে। সো ম্যাথমেটিক্সে আমার হয়েছে 3টা, যেটা পুয়ার। এখানে অ্যাটলিস্ট 4টা পারতেই হবে। আর 6 নম্বরে যেটা হলো ট্রান্সলেশন আসছিল, ট্রান্সলেশনটা খুবই কঠিন হয়নি, একদম নর্মাল টাইপের, এটা যে কেউই এটা করতে পারছে। আর শেষে হলো আর্গুমেন্টিভ রাইটিং, অটোরিকশা, যেটাকে ব্যান করা হবে কিনা মেজর রোডস অফ ঢাকা, হোয়াই অর হোয়াই নট। তো এটাতে আমাদের বর্তমান পরিস্থিতি সাপেক্ষে হঠাৎ করে রাস্তার মধ্যে যে তাদের উদয় ঘটছে, এবং এরপরে রাস্তায় যে ডিজাস্টার অবস্থা সিচুয়েশন, এই সিচুয়েশনে যে শুধু রিক্সা চালকটাই দায়ী ছিল তা না, যারা এগুলার রাস্তায় নামাইছে, যারা তাদের কাছে প্রোভাইড করছে, তারাও যে দায়ী সেটা উল্লেখ করছে। এবং ব্যান করার জন্য অবশ্যই এদের আমি করছি যে ব্যান করার জন্য যারা সরবরাহ করছে তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসা উচিত। যদি তা না হয় তাহলে এটাতে কোনো ফলপ্রসূ হবে না, আমরা ব্যান করতে থাকবো, তারা রাস্তায় দেখা যাবে যে নামাইতে থাকবে। তো এই প্রশ্নে আসলে প্রথম যে প্রশ্নটা ছিল এসে লেখা, দ্য রোল অফ মাইক্রো ক্রেডিট ইন প্রপার্টি এলিভিয়েশন, এটা হাল আমলে সবাই এটা পড়ছে, যে কিছু পড়ে নেই পত্রিকা পড়লে সে এটা পারছে। আর বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন ও তরুণ সমাজ, এটা জাতি গঠনে ছাত্র সমাজের ভূমিকা, যে ছোটোবেলায় পড়ছে সেখানেও পারবে। তো এই দুটাতে আমার মনে হয় যে কাউকে অবশ্যই 20-এর নিচে পাওয়া যাবে না, এখানে 20-এর উপরেই পাইতে হবে। এখানটায় যদি 8টা ধরি তাহলে এখানে দাঁড়ালো 20 মার্ক, এখানে 20 মার্ক, এখানে 8টায় 16 মার্ক, আমার 6টা, আমি 12 মার্ক পাবো। এটাতে 30-এ অ্যাটলিস্ট
18 পাওয়া উচিত। এটাতে আমি পাইছি 18, এখানে 24 তোলা উচিত। আর ট্রান্সলেশনে অ্যাটলিস্ট 6-7 তোলা উচিত। আর্গুমেন্টিভ রাইটিংয়ে একজন প্রার্থীকে 18-র উপর মার্ক তোলা উচিত। তো মোটামুটি কেউ যদি এই প্রশ্নে 18, 6, 24, 24, 48, 48 আর 8 56, 10 66, 66 আর 12 হচ্ছে 78, 78 আর 16 হচ্ছে 94, 94 আর 20 হচ্ছে 104, 104 আর 20 124, যেটা হচ্ছে ভালো রকমভাবে পাস করার জন্যে ভালো মার্ক। মানে মোটামুটি আই থিঙ্ক এই মার্ক যদি কেউ পায় তাহলে সে এই প্রশ্ন অনুযায়ী তার প্রস্তুতি ভালো। চাকরি হবে কি না এটা আসলে বাকি ক্যান্ডিডেটরা কেমন দিতেছে না দিতেছে তার উপর ডিপেন্ড করে, এটা আগে বলাও যায় না আসলে। তো আমার মনে হয় এখানে 115 ±5 এমন মার্ক থাকবে। তো এই মার্ক দিয়ে আসলে আমি পাস করবো কিনা আমি জানি না। এর আগে আমি সিনিয়র অফিসার 2টা দিয়েছিলাম, 2টাতেই ফেল করছি। এটা 3rd রিটার্ন সিনিয়র অফিসারে। তো সবাইকে ধন্যবাদ, দেখা হবে পরে কোনো পরীক্ষার প্রশ্ন নিয়ে।